শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মিয়ানমারে সেনাবাহিনী বিদ্রোহী গোলাগুলিতে ঝুঁকিতে সেন্ট মার্টিনসের মানুষ। দ্বীপে খাদ্য সংকট সামলাতে আজ থেকে বিকল্প পথে নৌ চলাচল শুরু। ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ৬৯টি ট্রেনে আজ যাবে ১.৫ লাখ। কালোবাজারি রুখতে নজরদারি, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। দারিদ্র্য, অশিক্ষা ও অসচেতনতায় বাড়ছে বাল্যবিবাহ। বিবিএস এর হিসেব বলছে সবচেয়ে বেশি হচ্ছে বগুড়ায়। কমাতে বিয়ের তথ্য ডিজিটাল করার তাগিদ। এবার বিস্তারিত সংবাদ। রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলিতে এখনও ঝুঁকিতে আছে বাংলাদেশের সেন্ট মার্টিনসের মানুষ। টেকনাফ থেকে ৬ দিন বন্ধ ছিল ট্রলার চলাচল। এমন অবস্থায় সেন্ট মার্টিনসে খাদ্য সংকট দেখা দেয়। পরিস্থিতি সামলাতে বিকল্প পথে আজ থেকে নৌযান চলাচল শুরু হচ্ছে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফের নাব নদীর শাহপরীর দ্বীপ সহ আশপাশের সীমান্তে মিয়ানমারের ওপারে ফের পাওয়া যাচ্ছে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির গোলাগুলির শব্দ। টেকনাফের নাব নদীর নাইক্ষংদিয়া মোহনায় বাংলাদেশি নৌযানকে লক্ষ্য করে গুলির ঘটনাও ঘটেছে মাঝে মধ্যে। সবশেষ গেল মঙ্গলবার শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনস যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে ছোড়া হয় ১০-১২ রাউন্ড গুলি। ইদানিং এক সপ্তাহের মধ্যে তারা গুলি চালাচালি শুরু করেছে। এটা কি নাকি এই তাদের এই আভ্যন্তরীণ যে সংঘাতের নাচাকাবাহানি করতেছে, নাকি ওখানকার বিদ্রোহীরা করতেছে, আমরা তো বুঝতে পারতেছি না। একদিকে আমাদের সেন্ট মার্টিনে মাছ মারা বন্ধ হয়ে গেছে, আর একদিকে হচ্ছে আপনার টেকনাফ থেকে ট্রলার আপ ডাউন বন্ধ হয়ে গেছে। নিরাপত্তার কারণে ৬ দিন ধরে পণ্য ও যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ ছিল টেকনাফ সেন্ট মার্টিনস নৌ রুটে। এতে দ্বীপটিতে দেখা দেয় খাদ্য সংকট। মানুষ খুব ভোগান্তিতে আছে, কারণ সেন্ট মার্টিনে কিছু নাই খাওয়ার মতো। আর সেন্ট মার্টিনের মানুষ যাতায়াত করতে না পারলে খুবই অসুবিধাতে পড়ে। কারণ আমাদের সেন্ট মার্টিনে খুবই অভাব অনটন চলতেছে, যেহেতু আমাদের সেন্ট মার্টিনের লোক পারাপার নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে এবং খুবই সমস্যায় আছে। এমন পরিস্থিতিতে বিকল্প পথে কক্সবাজার সদর থেকে টেকনাফের ঘোলাচ্চর পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিনসে নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। খাবার এবং অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ট্রলারে করে, বড় বড় যে ট্রলার আছে সেই ট্রলারে করে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যাবে এবং এই পথটা মোটামুটি নিরাপদ, এটা আমাদের সিকিউরিটি ফোর্স জানিয়েছে। আর যাত্রীদের বিষয় আছে, যারা ইমার্জেন্সি কেস আছে নাকি মেডিকেল বা এরকম কেস আছে, সেক্ষেত্রে আমরা শাহপরী দ্বীপের পাশ দিয়ে গোলার চর যে জায়গাটা আছে, ওখানে একটা চ্যানেল আছে, যদিও ওখানে পানি কম থাকে, বাট সেখানে আমরা জোয়ারের সময় এটা যাওয়া সম্ভব এবং যখন তারা যাবে আর কি, যাওয়া আসা করবে যাত্রীরা, সেই ক্ষেত্রে আমাদের কোস্টগার্ড তাদের নলেজে পড়া থাকবে, তারা সিকিউরিটি পাঠা তারা দেখবে। গেল নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে গোলাগুলি চলছে, যার প্রভাব পড়েছে সীমান্ত লাগোয়া বাংলাদেশি গ্রামগুলোতে। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার। ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস আজ। গতকাল ছুটি হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গ্রামে ঈদ করতে আজ থেকে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। রেলের ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত ৩৫টি ট্রেন ঢাকা ছেড়েছে। সারাদিনে কমলাপুর থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে যাবে ৬৯টি ট্রেন। র্যাব বলছে ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শহুরে বন্দি জীবন ছেড়ে গ্রামে ঈদ করতে যাচ্ছে মুন, আনাস ও সাদ। এই দুটি পাখিও আজ তাদের সঙ্গী। সকাল সকাল অভিভাবকদের সাথে কমলাপুর এসেছে তারা। গন্তব্য কিশোরগঞ্জ। বাসায় তো কেউ থাকে না, খাবার দিবে কে পাখি বাসায় রেখে গেলে? ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩৫টি ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনেই ছিল ঘরমুখী মানুষের চাপ। আমরা আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি, এদিন সাজুগুজু করে বাড়ি বের হব। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, দ্বিতীয় দিনে ৬৯টি ট্রেনে
প্রায় 1.5 লাখ মানুষ ঢাকা ছাড়বেন। তিনি জানান সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে সেই সকল ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো ইঞ্জিন বিকল্প তাৎক্ষণিক যেন যাওয়া যায়। আমাদের ঢাকা লোকো শেড এখানেও ইঞ্জিন রেডি রাখা হয়েছে বিকল্প, এবং রিলিফ ট্রেনগুলো অর্থাৎ উদ্ধারকারী ট্রেনগুলো প্রস্তুত রাখা হয়েছে। ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিয়েছে র্যাব। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন অজ্ঞান পার্টি ও মলম পার্টি এবং টিকিট কালোবাজারি রোধে বাড়ানো হয়েছে নজরদারি। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। শুধু রেলপথ নয়, রাজধানীর 3টি প্রধান টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় সকাল থেকেই ছুটছে বাস। মহাখালী থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। অবশ্য টার্মিনাল পর্যবেক্ষণে যাওয়া বিআরটিএ চেয়ারম্যানের দাবি এমন ঘটনা ঘটছে না। 150 টাকা তাই আমরা 300 মনে করেন 250 400 টাকা। টার্মিনাল পরিদর্শন করে যাত্রীদের আমরা জিজ্ঞাসাবাদ করে দেখেছি, বরং দূরপাল্লা যে বাসগুলো যাচ্ছে এখানে ভাড়া কম নিচ্ছে, বেশি না। সরকারি চাকরিজীবী অধিকাংশই দুপুরের পর ঢাকা ছাড়তে শুরু করেছেন। বেসরকারি চাকরিজীবীরা সন্ধ্যায়, আর তৈরি পোশাক কারখানার শ্রমিকরা যাবেন গার্মেন্টস ছুটি হলে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। তবে সকাল থেকে পর্যন্ত ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই গাড়ি চলছে। শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। ঢাকা রংপুর মহাসড়ক দিয়েও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন যাত্রীরা। এ পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। ঢাকা রংপুর মহাসড়কের পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম। ঈদুল আজহা উপলক্ষে এর মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরাঞ্চলের মানুষ এই মহাসড়কে যাওয়া আসা করছেন। মূলত উত্তরাঞ্চলের মানুষ ঢাকা রংপুর মহাসড়ক দিয়ে যাওয়া আসা করেন। ট্রাফিক পুলিশের হিসাব অনুযায়ী এই পথে স্বাভাবিক সময়ে 20,000 যানবাহন চলাচল করে, কিন্তু ঈদ উপলক্ষে এই পথে অন্তত 50,000 যানবাহন চলাচল করে। ঈদের সময় অতিরিক্ত যে চাপ পড়ে রাস্তায়, সেই চাপের কারণে সাধারণত যানজট হয়ে থাকে। কিন্তু ট্রাফিক পুলিশ কিংবা হাইওয়ে পুলিশ বলছে যে এইবারে রাস্তার কন্ডিশন আগের বছরের তুলনায় ভালো, কেননা এইবার ঢাকা থেকে আসার পথে টাঙ্গাইল টু রংপুর মহাসড়ক পর্যন্ত 4 লেন হচ্ছে। এই কাজের অগ্রগতি অলরেডি 80% হয়েছে। এই কাজের সাথে সংশ্লিষ্টরা বলছেন যে ট্রাফিক পুলিশ যদি রাস্তায় তৎপর থাকে এই পথে যানজট হবার কোনো সম্ভাবনা নেই। গত বছর দেশের সবচেয়ে বেশি যে 3 জেলায় বাল্য বিয়ে হয়েছে তার একটি বগুড়া। বিশেষজ্ঞদের মতে দারিদ্র্য, অশিক্ষা ও অসচেতনতার কারণে বাল্য বিয়ের শিকার হচ্ছে শিশুরা। বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আজ যে মেয়েটি স্কুলে ব্যাগ নিয়ে প্রাণবন্তভাবে ক্লাস করছে, 2-1 দিন পরই আর তাকে দেখা যাচ্ছে না। শিক্ষক খোঁজ নিয়ে জানতে পারেন তার বিয়ে হয়ে গেছে। এভাবেই 18-র গণ্ডি না পেরোতেই ঝরে পড়ছে অনেক মেধাবী ছাত্রী। জেলা ও উপজেলা পর্যায়ে বাল্যবিবাহের প্রবণতা নিয়ে গত এপ্রিলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে উঠে আসে দেশের সবচেয়ে বেশি বাল্যবিয়ের ঘটনা ঘটেছে বগুড়ায়। সরকারি এই সংস্থার হিসেবে গত বছর বগুড়ায় যত বিয়ে হয়েছে তার মধ্যে বাল্যবিবাহের হার 63%, যেখানে পাত্রপাত্রীর বয়স 18 বছরের নিচে। 15 বছরের নিচে এই হার 20% বেশি। এর মধ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি শিবগঞ্জ ও সারিয়াকান্দিতে, যা যথাক্রমে 63 ও 65%। স্মার্টফোনের কুফল, যথাযথ শিক্ষার অভাব, অভিভাবকদের অসচেতনতা, নিরাপত্তার অভাবে শিশু কিশোরেরা বাল্যবিয়ের শিকার হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। আইনের বেড়াজাল থেকে বাঁচতে অনেকেই বিয়ের নিবন্ধন পর্যন্ত করেন না বলে জানায় তারা। বাবা মা আজকে দেখতেছে যে আজকের সমাজে একটা মেয়ে ঘরে থাকলে সে বাবা মার চিন্তা হয় যে কবে মনে হয় বিয়ে দেবো, বিয়ে দিলে মনে হচ্ছে যে তারা দায়িত্বটা শেষ। চরাঞ্চলে বেশি মানুষ বসবাস করে এবং সেইখানেই এই ঘটনাটা বেশি ঘটে, আমরা এটা দেখি আর। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার বলছেন, বাল্যবিয়ের কুফল নিয়ে বিভিন্ন ইউনিয়নে তারা নিয়মিত অভিভাবকদের সাথে আলোচনা, উঠান বৈঠক করছেন। অশিক্ষিত বাবা মা ওনারা আসলে ওইভাবে বুঝতে পারে না যে আসলে বাল্যবিবাহটা দিলে
কি ক্ষতি হতে পারে, সেটা আমরাই ওনাদেরকে ভালোভাবে বোঝাই। বাল্যবিয়ের প্রবণতা কমাতে কাজীদের পড়ানো বিয়ের তথ্য ডিজিটালাইজ করা জরুরি বলে মনে করেন জেলা প্রশাসক। আমরা কাজীদের ডাটাবেজের সাথে যদি আমরা কাবিননামাটা অনলাইনে করতে পারি এবং সেই প্ল্যাটফর্মটার একটা সফটওয়্যার ডিজাইন করে যদি সেই প্ল্যাটফর্মের সাথে আমাদের ইউনিয়ন পরিষদের সাথে অ্যালাইন করে দিতে পারি যে এখানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আমি ইনপুট দেওয়ার সাথে সাথে যদি 18 বছর পূর্ণ না হয় বা 21 বছর পূর্ণ না হয় ছেলেদের ক্ষেত্রে, তাহলে কোনো অবস্থাতেই এটা আমি ইনপুট দিতে পারবো না। বগুড়ার পরই বাল্যবিয়ের সংখ্যা বেশি জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে। বিবিএসের হিসেবে 2022 সালে দেশে বাল্যবিবাহের হার 30% আশেপাশে থাকলেও 2023 সালে এই হার বেড়ে 40% ছাড়িয়ে যায়। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার রাধুনীর সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীতে আজ বিভিন্ন হাটে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। 2 সিটি কর্পোরেশনে বসানো হয়েছে মোট 16টি পশুর হাট, তবে ক্রেতা মিলছে না তেমন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে এমন চিত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেসব হাটে এরই মধ্যে এসেছে পর্যাপ্ত পশু, তবে দাম চাওয়া হচ্ছে গতবারের চেয়ে বেশি। বিক্রেতারা বলছেন খাদ্যের দর বাড়ায় দাম বেড়েছে পশুর। এদিকে সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সে সময় তিনি জানান, পশুর হাট কেন্দ্রিক কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবে না পুলিশ। পশুর হাটে অজ্ঞান পার্টি চাঁদাবাজি দমনের পাশাপাশি অতিরিক্ত হাসিল আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। বড় অঙ্কের কোনো আর্থিক লেনদেন বা কোনো পরিবহন যদি করতে হয়, অনেক সময় দেখা যায় কাউকে না জানিয়ে আপনারা করছেন, এটার কারণে অনেক সময় যারা অপরাধীরা অপরাধ করার সুযোগ পায়। এটা করবেন না, আমাদের সাহায্য নিন, আমরা আপনাদের সেবায় প্রস্তুত রয়েছি। জাল টাকা যাতে লেনদেন না হয় এই জন্য আমরা জাল টাকা শনাক্তকরণ মেশিন আমরা রেখেছি। দর্শক, এরই মধ্যে রাজধানীর নির্ধারিত বিভিন্ন হাটে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। উত্তরার দিয়াবাড়ি থেকে হাটের খবর সরাসরি জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। ওবায়দুল, ক্রেতা কেমন দেখছেন এবং দাম বিষয়ে তারা কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন? মমিতা, আপনি জানেন যে রাজধানীতে এবার 16টি হাট বসছে এবং 16টি হাটের বেশিরভাগ হাটেই কিন্তু একই অবস্থা। পর্যাপ্ত পশু রয়েছে কিন্তু আসলে সেই অর্থে ক্রেতা নেই। হাতে গোনা যে অল্প কিছু ক্রেতা আসছেন তারা কিন্তু পশুর দরদাম করছেন, তারা আসলে কেনার জন্য আসছেন না, এমনটি আমাদেরকে বলছেন যে দরদাম যদি মিলে যায় সেক্ষেত্রে তারা হয়তো চিন্তা করবেন। তবে এবার পশুর দাম তারা বলছেন যে গতবারের তুলনায় বেশ বেশি চাওয়া হচ্ছে। এইসব বিষয়ে আমরা ব্যাপারী এবং খামারি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে গবাদি পশুর যে খাবার, পাশাপাশি পরিবহন খরচের পাশাপাশি এবার হাটে গরু ওঠানো থেকেও কিন্তু টাকা আদায় করা হচ্ছে, এমন অভিযোগ তারা আমাদের কাছে করেছেন এবং এই কারণে এবার পশুর দাম গতবারের তুলনায় কিছুটা বেশি বলে তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তবে শেষ মুহূর্তে তারা কিছুটা দাম হয়তো ছাড়বেন এবং তারা মনে করছেন যে ঈদের 1-2 দিন আগে হয়তো এই পশুর হাটগুলো কেনা বেচায় তারা জমজমাট করতে পারবেন, এমনটি আশা করছেন। যদিও এখন পর্যন্ত কিন্তু অনেকটাই ক্রেতা শূন্য। এর বাইরে আমি যে কয়টি হাট সকাল থেকে ঘুরে এসেছি সেগুলো সেই সমস্ত হাটগুলোতে আমি দেখতে পেয়েছি যে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি ইজারাদাররাও কিন্তু তাদের নিজস্ব বাহিনী দিয়ে হাটের ব্যাপারী এবং খামারিদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা নিশ্চিত করছেন। তারাও আশা করছেন যে হয়তো আর 1-2 দিন পরে এই হাটগুলো কেনা বেচায় জমজমাট হবে। মমিতা, ধন্যবাদ ওবায়দুল। পশুর হাট সম্পর্কে জানালেন সহকর্মী ওবায়দুল কবির। শেষ মুহূর্তে কোরবানির পশুর যত্ন নিতে ব্যস্ত পশু পালনকারী ও খামারিরা। তারা জানান, গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার পশুর দামও কিছুটা চড়া। সীমান্ত দিয়ে গরু আসা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। নেত্রকোনা, বরিশাল, গাইবান্ধা ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় কোরবানির পশু চাহিদা রয়েছে প্রায় 1,10,000। ছোট বড় 6,600 খামার সহ জেলায় প্রস্তুত করা হয়েছে 1,32,000টি গরু, যা চাহিদার তুলনায় বেশি। বরিশাল, গাইবান্ধা ও মেহেরপুরেও প্রস্তুত রয়েছে চাহিদার চেয়ে বেশি গরু।
খামারি ও গৃহস্থদের দাবি প্রাকৃতিকভাবে লালন পালন করা গরুর চাহিদা বেশি থাকায় দামও থাকে ভালো। আমরা নিজস্ব জমিতে ঘাস চাষ করি। ঘাস আছে 2 ধরনের, নেপিয়ার, স্মার্ট নেপিয়ার। এই ঘাসগুলাই আমরা এখানে কুচি কুচি করে এগুলো খাওয়ানো হয়। অনেকে আবার এরই মধ্যে অনলাইনে বিক্রি করে ফেলেছেন কোরবানির জন্য প্রস্তুত করা গরু। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসা বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি খামারি ও গৃহস্থদের। অনলাইনে বিক্রি করতেছি এবং এটা লাইভ ওয়েটে বিক্রি হবে। দেখা গেল যে বিক্রির সময় আরো 10 কেজি বা 20 কেজি বেড়ে গেছে, সেক্ষেত্রে আরো কিছু বেড়ে যাবে আর কি। সেটা বাজার এখন পর্যন্ত ভালো গরু, যদি ইন্ডিয়া থেকে গরু না ঢোকে খামারিদের গরু বেচতে কোনো অসুবিধা হবে না। নিরাপদ মাংস সরবরাহের লক্ষ্যে পশু মোটা তাজা করতে হরমোন না খাওয়াতে খামারিদের পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ট্রেনিং, তাদের প্রশিক্ষণ, তাদের সাথে ওঠান বৈঠক, খাদ্য সম্পর্কে আলোচনা, বাসস্থান সম্পর্কে আলোচনা, চিকিৎসা, এগুলো আমাদের রুটিন কার্যক্রম এবং সেগুলো আমরা ধারাবাহিকভাবে তাদের সাথে করছি এবং আমাদের সাথে খামারিদের যোগাযোগ আছে। তাদের যে কোনো সমস্যা হলে আমরা সেগুলো কার্যক্রম, আমাদের বিভাগীয় যে কার্যক্রম সেগুলো আমাদের বাস্তবায়ন করছি। দানাদার খাদ্যের উপর চাপ কমানোর জন্য, তাদের উৎপাদন ব্যয় কমানোর জন্য উন্নত জাতের ঘাস চাষে উদ্বুদ্ধ করছি। এই ঘাসগুলোতে পর্যাপ্ত প্রোটিন রয়েছে, যাতে খামারিরা আসলে তাদের উৎপাদন ব্যয় কমবে, গরু হৃষ্টপুষ্ট হবে। গোখাদ্যের দাম বেশি থাকায় এবার কোরবানির গরুর দাম কিছুটা বেশি, জানান খামারিরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। অধিগ্রহণ করা জমি সময় মতো বুঝিয়ে না দেওয়ায় আর নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির অজুহাতে দীর্ঘদিন ধরে খুলনার ভৈরব সেতুর কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর মহলে যোগাযোগ আর প্রভাবের কারণে বারবার তাগাদা দিয়েও কাজে ফেরাতে ব্যর্থ হচ্ছেন স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা সামলের রিপোর্ট। এবছরের জুনে শেষ হওয়ার কথা ছিল খুলনার ভৈরব সেতুর কাজ, কিন্তু 1316.96 মিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরুর 4 বছরে প্রকল্পের অগ্রগতি মাত্র 13 ভাগ। ভৈরব নদের দুপাড়ে দৃশ্যমান মাত্র 20টি পিলার। 2020 সালে শুরু এই সেতুর কাজ 2022 সালের নভেম্বরে শেষ করার কথা ছিল, কিন্তু কাজের সময় এরই মধ্যে বাড়ানো হয়েছে একবার। তারপরও কাজের ধীর গতির জন্য নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের। আমাদের প্রজেক্টের যে টাইম ছিল, আমরা এই সময়ের মধ্যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা ছিল এবং আমাদেরও কিছু সমস্যা ছিল। এসব কারণে আমরা কাজ সম্পূর্ণ করতে পারিনি। তবে সড়ক বিভাগের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় বারবার তাগাদা দিয়েও কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না। ঠিকাদার আছে ওয়াহিদ কনস্ট্রাকশন, এ কিন্তু অনেক বড় ঠিকাদার, কিন্তু ইমেজ ভালো না। খুলনা অঞ্চলে কাজ নিয়ে ফেলে দেয়, একই ঠিকাদার বারবার কাজ। খুলনা অঞ্চলে নড়াইল মাগুরা রোডে কাজ চলতেছে, কাজ করে না, কারোর কথাও শুনে। তো প্রতিনিধি যারা আছে সবাইকে জানিয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ইভেন সচিব মন্ত্রী মহোদয় তাদের মিটিং করে খুঁজে পাওয়া যায় না। কাজ শেষ করতে আরও 2 বছর সময় চায় ঠিকাদারি প্রতিষ্ঠান, আর নির্দিষ্ট সময়ে কাজ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। এক্সটেনশন আবেদন করেছি, এর মধ্যে ইনশাআল্লাহ শেষ হবে আশা করতেছি। কত টাইম চেয়েছেন? আমরা চেয়েছি 2026 সালের 30 জুন পর্যন্ত আমরা টাইম এক্সটেনশন চেয়েছি। জিনিসটা কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেশন থেকে আগাচ্ছে। এখন সে যদি মনে করে না কাজটা আমি সুন্দরভাবে শেষ করে দেবো, তাহলে টার্মিনেশন না হয়ে পেনাল্টি কম হতে পারে, আর যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা। বর্তমানে ভৈরব সেতু প্রকল্পের ব্যয় 717 কোটি টাকা, যার মধ্যে সেতু নির্মাণে 302 কোটি 78 লাখ টাকা ধরা হয়েছে, যা আরও 100 কোটি টাকা বাড়াতে সচেষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের পরও সেখানে ইসরায়েলি হামলা চলছে। গেল 24 ঘন্টার হামলায় নিহত হয়েছে আরও অন্তত 38 জন প্যালেস্টাইনি। গতকাল নুসেইরাত ও বুরেইজ শরণার্থী ক্যাম্প সহ মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বহু ভবন বিধ্বস্ত হয়। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রাজি হলেও নতুন কিছু শর্ত দিয়েছে হামাস। স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় তারা। এ বিষয়ে এখনও কোনো
সিদ্ধান্ত জানায়নি তেল আবিব। সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে গাজার একটি বড় অংশ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তীব্র অপুষ্টিতে ভুগছে 5 বছরের কম বয়সী 8,000 শিশু। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কিংসটাউনে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। ফারাজি মালিহার ডেস্ক রিপোর্ট। জটিল সমীকরণের মারপ্যাচে পড়েছে টি-20 বিশ্বকাপে ডি গ্রুপের দলগুলো। 3 ম্যাচের সবকটি জিতে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান 2। রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ আছে 2-এ। আর বৃষ্টির কারণে নেপাল শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট হয়েছে ভাগাভাগি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা জিতলেই সুপার 8-এর সম্ভাবনা উজ্জ্বল হবে টাইগারদের জন্য, কারণ বাংলাদেশের জয় মানেই 3-এ থাকা ডাচদের পয়েন্ট হারানো। এতে টেবিলের 2-এ নিজেদের অবস্থান আরও সুসংহত করতে পারবে শান্তর দল। নেদারল্যান্ডসের বিপক্ষে 2016 এবং 2022 টি-20 বিশ্বকাপেও খেলেছিল বাংলাদেশ। 2 আসরে 2 ম্যাচে যথাক্রমে 8 ও 9 রানে জিতেছিল টাইগাররা। বাংলাদেশ দলের দুর্বলতা ব্যাটিং লাইন আপে। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 124 রান তাড়া করে জিতলেও পরেরটাতে প্রোটিয়াদের বিপক্ষে 113 রানের টার্গেটে পৌঁছানোর আগেই ফুরিয়ে গিয়েছিল নির্ধারিত 20 ওভার। টাইগারদের হয়ে 2 ম্যাচে তৌহিদ হৃদয় সর্বাধিক 77 রান করেছেন চলতি আসরে, আর কেউই পেরোতে পারেননি 50-এর ঘর। অধিনায়ক শান্ত, সাবেক অধিনায়ক সাকিব কিংবা ওপেনিংয়ে তামিম, সৌম্য কেউই পারছেন না নিজের সেরাটা দিতে। তবুও তানজিম সাকিব, তাসকিনদের গতিশীল বল, রিশাদের লেগ স্পিন, মোস্তাফিজের কাটার এসবই আপাতত আশা জাগাচ্ছে ভক্তদের। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছিল নেদারল্যান্ডস। তবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সুপার 8-এর দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে তারা। ডাচ দলের টপ অর্ডার 2 ম্যাচে দেখিয়েছে বিপরীতমুখী পারফরম্যান্স, তবে বোলিং ইউনিটটা বেশ সমৃদ্ধ দলটির। ডাচদের অন্যতম ভরসা অলরাউন্ডার লা ভ্যান বিক 2 ম্যাচে শিকার করেছেন 5 উইকেট। প্রিঙ্গল, কিংমাদের মতো অন্যান্য ইকোনমিক্যাল বোলারদের দাপট রুখতে হৃদয় লিটনদের খেলতে হবে ব্যাট চালিয়ে। এটিই হতে যাচ্ছে কিংসটাউনে চলতি আসরের প্রথম ম্যাচ। সবশেষ 2013 সালে কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচ হয়েছিল সাগর লাগোয়া এই মাঠে। এই ভেন্যুর পিচে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। ফারাজি মালিহা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে সেনাবাহিনী বিদ্রোহী গোলাগুলিতে ঝুঁকিতে সেন্ট মার্টিনসের মানুষ। দ্বীপে খাদ্য সংকট সামলাতে আজ থেকে বিকল্প পথে নৌ চলাচল শুরু। ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। 69টি ট্রেনে আজ যাবে 1.5 লাখ। কালোবাজারি রুখতে নজরদারি, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। দারিদ্র্য, অশিক্ষা ও অসচেতনতায় বাড়ছে বাল্যবিবাহ। বিবিএস এর হিসেব বলছে সবচেয়ে বেশি হচ্ছে বগুড়ায়। কমাতে বিয়ের তথ্য ডিজিটাল করার তাগিদ। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।